সবাই বিয়ে করবেন, তাহলে যার কথা কারেন্ট গেছে মানে শুরু তো হয়েছে আগে বলেন, আপনি এখানে শুরু থেকে সব কিছু বলেন, আসলে দোষ ত্রুটি আমরা একটু জানতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, সেই অভিযোগ আসলে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ফলস একটা অভিযোগ। এই অভিযোগের মাধ্যমে আসলে আমার কাছ থেকে তারা একটা হিউজ অ্যামাউন্টের টাকা তারা কিনে নেবে বলে সেরকম একটা প্ল্যান করে এগিয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেমনভাবে সংসার করতেছিলাম পূর্বে, তেমনভাবে আমাদের সংসারটা চলছে। আমরা একটা হ্যাপি লাইফ লিড করতেছি। তো 2 মাস আগে 2 মাস আগে সে ওয়াশরুমে পড়ে যায়। পড়ে যে সে আমাকে বলে, ওয়াশরুমে ঢুকে এসেছিল, যে চিল্লায়, আমি তাড়াতাড়ি তাকে যে দেখি যে সে পড়ে গিয়ে বললো যে ওয়াশরুমের ভিতরে যে আপনার ট্যাপ থাকে, সেই ট্যাবে আঘাত লাগে। আঘাত থেকে চোখের নিচে একটু ফুলে উঠে। তো যথাযথভাবে আমি ইনিশিয়ালি আমি তাকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করি, সে রিকভারি করে। তারপরে বলে যে আমাকে একটু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর দরকার আছে। আমি খুলনায় নিয়ে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই। তো তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আসলে তেমন কোনো সমস্যা নাই, জাস্ট একটু ভাল লাগছে, ফুলেও 2টা চোখের ড্রপ দিল। তো ড্রপ দেওয়ার পরে সে রিকভারি করে সুন্দরভাবে সে সেরে উঠল। কিন্তু তারপরে আমরা দীর্ঘ 1-1.5 মাস হয়ে গেল সুন্দর কথাটিতে সুন্দরভাবে সংসার করছি। তো এর মধ্যে আমার নানি মারা যায়। তো নানি সেই যে আর কি আমাদের মধ্যে একটা বা মিলাদ বলে, এই অনুষ্ঠানের কাজ ছিল। তো আমার বাড়িতে ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো ওদের বাড়ি থেকে লোকজন গিয়েছিল, 2 জন গেছিল, আমার 2 শাশুড়ি। যথাযথ আপ্যায়ন আমরা করছি এবং তারা 3 দিন আমার বাড়িতে ছিল। তো তারা বাড়ি আসলো, এসে এলাকার মানুষ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে আমার নামে কুৎসা এবং আমার পরিবারের নামে কুৎসা রটনা করা শুরু করলো যে আমি আমার পরিবার তাদের নাকি অসম্মান এবং ভালোভাবে যত্ন করে। তো এই বিষয়টা নিয়ে আমি জানতে পারিনি। পরবর্তীতে আমার এক স্যার, সে বাইদা বাই দিশা আমাকে এই ঘটনাটি বললো যে এরকম রাস্তাঘাটে শোনা যাচ্ছে যে আপনারা নাকি তাদেরকে সঠিকভাবে আপ্যায়ন করেননি। আমি বললাম, আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, আপ্যায়ন না করে থাকি, তাহলে 3টা দিন তারা কোথায় কিভাবে ছিল? তাদেরকে সঠিকভাবে আপ্যায়ন না করে তারা তো সাথে সাথে চলে আসতে পারত। এটা একটা ব্যাপার। এই বিষয়টা শোনার পরে আমি আমার মনে হলো যে আসলে বিষয়টা কি। এরই মধ্যে 2 দিন যাবত আমরা খুবই সুন্দরভাবে আর কি সবকিছু চলছে। তো হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে প্রায় বলে থাকে, আগে পরে বলেছে, আমার বাড়িতেও বলেছে যে দেখো আসলে তুমি যদি আমাকে 10 লক্ষ টাকা দাও আর তুমি জিনিসপত্রগুলো আমার বাড়ি থেকে দিয়েছে, এগুলো যদি নতুন দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবো। তো আমি তাকে প্রায় বোঝানোর চেষ্টা করতাম, দেখো তুমি তোমার বাড়ির মানুষের বুদ্ধিতে তুমি আমার সংসারটা ভেঙো না। আমি তো তোমাকে নিয়ে অ্যাজ ইউজুয়াল ভালোভাবে সংসার করছি, কোনো তো অসুবিধা নাই। টুকিটাকি আমি একজন শিক্ষক মানুষ, অল্প বেতন পাই। তো সেক্ষেত্রে একটু সামাল তুমি মেনটেন করে চলো। তোমাকে নিয়ে তো আমি সে বিয়ের পর থেকে খুলনায় বাসা, তারপরে বাইরে। তোমাকে তো এখানে কোনো শ্বশুর শাশুড়ি ননদ ননদি কেউ নাই যে তোমাকে ডিস্টার্ব করবে। জাস্ট আমি আর তুমি, তুমি শুধু আমাকে একটু ম্যানেজ করে আর একটু সামাল মেনটেন করে চলো। এতে তুমি, আমি মনে করি, সুখে থাকবে। আর আমার ফিউচারে দেখা যাচ্ছে এই কষ্ট থাকবে না। তো এতে এসে বহুবার তাকে বোঝানো সত্ত্বেও তারা আসলে মনোযোগ দেয় না। সে বাড়ির বিভিন্ন মানুষের, বিশেষ করে তার মামা, তার মা, এনাদের বুদ্ধিতে আমার সংসারের খুঁটিনাটি বিষয়ে সব সময় একটা লাগানোর চেষ্টা করে। তারা চাইতো যে আমার দ্বারা কোনো প্রকারে একটা উত্তেজনামূলক কথা বা কিছু বলিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে তারা ব্যবহার করে মিডিয়ার মাধ্যমে আমাকে একটা বড় ধরনের সর্বনাশ করতে পারে। তো আমি তাকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করতাম, সংসারটা যাতে তুমি না ভেঙে তুমি
তুমি তোমার যদি ইচ্ছা হয় যে আমার সঙ্গে চলবা, কোনো জায়গায় যে ছুটি থাকবা, তাহলে তুমি আমার মান সম্মানটা অন্তত রেখে তুমি সেভাবে কেমন কাজ করো। তো লাস্ট এভাবে চলছে, দীর্ঘদিন যাবত এভাবে চলছে, আমাদের অনেক বসাবসিও হয়েছে আগে তার এই কারণে, কিন্তু আসলে আমি তেমন কোনো রেজাল্ট পাই। তো আমি এভাবেই আর কি 1 বছর আগে তাকে আহ, এই তার এই ধরনের সমস্যার কারণে, বিভিন্ন কারণে অকারণে সে আমার সংসারে বাধাবাধি করে, এমনকি আমার গায়েও সে হাত তুলছে। তার প্রমাণ এবং সেই ভিডিওগুলো আমি রেখে দিয়েছি, আমি তথ্য প্রমাণ উপযুক্ত পরিবেশ পেলে আমি সেখানে প্রকাশ করি। তো আমার, আমি যে খুলনায় থাকতাম সেখানে আমার বাসা মালিক তারাও ঘটনাগুলো জানে যে আসলে সে কারোর সাথে মিশবে না, কারোর সাথে চলবে না। আমি শত কষ্টের মধ্যে দিয়ে সারাদিন কষ্ট করে গেলেও সে যে আমার নামে মিডিয়ার মাধ্যমে যে অভিযোগটা দিয়েছে যে আমি স্কুল থেকে বাড়ি ফিরলে আমাকে জড়িয়ে ধরবে, তো জড়িয়ে ধরলে আমি তাকে সেভাবে করি না, তার কথা শুনি না। আসলে আপনারা বলেন তো, সারাদিন কর্মব্যস্ততার শেষে সে যে কাজই হোক, সে শিক্ষকতা হোক বা রিক্সা চালানো হোক আর যে কাজই হোক, একটা মানুষ ক্লান্ত শরীরে ধর্মাক্ত অবস্থায় যদি বাসায় ফিরে, তার কি সেই সময় কোনো রোমান্টিক মুড থাকে? সে কি ওই সময় কোনো করতে পারে? তারপরেও সে মিডিয়ার সামনে আরো বলেছে যে আমি শুধু আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য তার কাছে যাই। আমি যদি তাকে ভালো নাই বাসি অন্য সময়, সে একটি ছবি দিয়েছে মিডিয়ায়, সেই মিডিয়ায় সে নিজেই সেটা প্রমাণ করেছে যে নদীর পাড়ে, আমি আমার কর্মব্যস্ততার মধ্যে দিয়েও নদীর পাড়ে সে বসে আছে এবং আমি বসে আছি, আমি ছবি তুলেছি। তার মানে আমরা জানি একটা ট্রাভেলিং এ গেছিলাম, সেখান থেকে দুজনে একটা হ্যাপি মুডের ছবি সে প্রকাশ করেছে। এবং আমার কাছে আরো তথ্য প্রমাণ আছে যে অন্য সময় আমি তাকে ভালোবাসি কি না বাসি তার ভিডিও চিত্র, তার অডিও ক্লিপ, এগুলো আমি আমার অতীত জীবনের, মানে এই জাস্ট 2.5 বছরের বা 2টা বছরের যে সংসার, সেই সংসারের কিছু হ্যাপি মুড বা ভালো সময় আমরা স্পেন্ড করেছি, সেগুলো সাক্ষী আমার কাছে আছে। তাহলে আমি যে তাকে অন্য কখনোই ভালোবাসি না, এই যে অভিযোগটা আমার বিরুদ্ধে আনা হয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, ফলস একটা বানোয়াট ঘটনা। তো আমরা যেটা বলছিলাম, সুন্দরভাবে জীবনযাপন করছি। তো এই 2 দিন যাবত হঠাৎ করে সে আমাকে বলতেছে, দেখো তুমি তো আমাকে আর চিনতে পারবে না 2 দিন পরে, আমি তো তোমার তো আর বিয়ে হবে না, তুমি তো তোমার বয়স হয়ে যাচ্ছে, তোমার তো আর বিয়ে হবে না, চুল থেকে যাচ্ছে, আমি তো মানে যে অমনি আমার সবকিছু হয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি কি বলো, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আচ্ছা তুমি এই ধরনের কথা রাত দিন 24 ঘন্টা আমাকে বলতেছো কেন, কি কারণটা কি বলো তো? বলে তোমার সাথে লোকজন আসবে না দেখা করতে খুলনা থেকে। তখন আমি বললাম, খুলনা থেকে দেখা করতে কারা আসবে? এইভাবে আর কি যাই। তো আমি স্কুল থেকে একদিন ফিরে 1 ঘন্টা মতো আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে আমি বাইরে বেরিয়েছি, চায়ের দোকানে ছিলাম। এই সময় স্থানীয়, তাদের চিনি না, কিছু মাস্টার টাইপের লোকজন হবে, তাদেরকে নিয়ে তারা তাদের আত্মীয় স্বজন কে নিয়ে তারা আসে, এসে আমার সাথে চায়ের দোকানে দেখা করে। তো দেখা করার পূর্বে তারা আমার বাসায় যায়, বাসায় যে তাদের মেয়েকে বলে যে সমস্ত যা কিছু আছে, কাপড় চোপড় সোনা গয়না সবগুলো নিয়ে সে ব্যাগ রেডি করে। তো আমি তখন বিষয়টা আমার কাছে সন্দেহ লাগে যে এত লোকজন কেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনারা এত লোকজন, হঠাৎ করে কি সমস্যা? তো বললো যে আমরা আমাদের মেয়ে নিয়ে যাব। তো আমি কেন নিয়ে যাবেন, কি সমস্যা? তো আসেন বাসায় আসেন, বাইরে তো কথা বলা যায় না। তো বাসায় নিয়ে আমি তাদেরকে যথাযথ আপ্যায়ন করার পরে তারা এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায় বিভিন্ন কথার দ্বারা। উত্তেজিত হয়ে তারা তাদের মেয়েকে জোরপূর্বক নিয়ে যেতে চায়। তখন আমি বাসা মালিক সহ স্থানীয় যারা লোক ছিল তাদেরকে আমি ডাকলাম, বললাম যে আমি একটা ডকুমেন্ট আমি রেখে দেব, কারণ আমার কাছে তখন সন্দেহ মনে হয়েছে যে আমার কোনো ক্ষতি এরা করতে চাচ্ছে। তখন আমি তাদের একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছি, আমার বাসা মালিক ছিল, এবং সেই ভিডিও বার্তা আমি আপনাদেরকে দেব যে তারা সুস্থভাবে সশরীরে স্বতঃস্ফূর্তভাবে মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যে তারা পরের দিনই বুধবারে আমার কাছ থেকে নিয়ে গেছে, বৃহস্পতিবার সম্ভবত ডিএমও স্যারের কাছে অভিযোগ দায়ের করেছে এবং
আমি আমার নানি মারা গেছে বলে গ্রামের বাড়িতে গিয়েছি। শুক্রবারে আমি মিডিয়ায় মানে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে আমার এই অবস্থা। তখন আমি অত্যন্ত মর্মাহত এবং আমার মানসিক অবস্থা এত খারাপ হয়ে গেল যে আমি তখন সুইসাইডাল টেন্ডেন্সিতে চলে গেলাম যে আহ, শেষ পর্যন্ত আমার এই দিন দেখতে হলো যে একজন শিক্ষক হিসেবে আমি এখন মুখ দেখাবো কি করে। তো যথারীতি সময়টা এত অল্প, তারপরে আমার আগে পরে এরকম হুমকি দিয়েছে। তো খুলনাতেও আমাকে আমার পিছনে মশাল লাগানো হয়েছিল, এটা করে সম্পূর্ণ আমার মামা শ্বশুর থেকে এগুলো করেছে। এখন যদি বলেন যে এই ঘটনার সত্যতা, এই ঘটনার সত্যতা হচ্ছে আমি যে বাসায় থাকতাম সেই বাসা মালিক স্বয়ং নিজে রাতের অন্ধকারে আমাকে ট্রাক ভর্তি করে আমার মাল জিনিস নিয়ে আমাকে গ্রামে যেতে হয়েছে। তখন খুলনার পরিবেশ খুবই খারাপ। তো 1 বছর আগের ঘটনা, যখন আমি তাকে আইনি সহায়তা নিয়ে একটা সেপারেশনের জন্য আবেদন করলাম, তখন তার 2 মাস পরে সে তার বাপের বাড়ি ছিল। তখন সে খুবই অনুনয় বিনয় করতো, ফোন করতো বিভিন্ন নাম্বার দিয়ে আমার বাড়িতে। তখন আমি চিন্তা করলাম এবং আমার বাড়ির মানুষ চিন্তা করলো যে আসলে মানুষ মাত্রই সংশোধনশীল, সে হয়তো সংশোধন যোগ্য, হয়তো সে পরিবর্তন হয়ে আরো ভালো হয়ে যেতে পারে, আমি একটা সুযোগ তাকে দিই। তো সেখান থেকে আমি তাকে আবার ঘরে নিই এবং 1 বছর দীর্ঘ এইভাবে সংসার করি। তো এভাবে আমার সংসারটা চলছিল। তো হঠাৎ করে তাদের এই যে আহ, মানে বিজনেস আর কি মাইন্ডেড পলিসি, এই তারা ফেসবুকের যে পলি মল্লিকের ঘটনা, ঠিক এই ঘটনা পরপরই এই ঘটনাটা ঘটলো। এবং আমার মনে হয় যে তারা আসলে এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমার কাছ থেকে হিউজ একটা অ্যামাউন্টের, আমি যদি দোষী হতাম, কনভিক্টেড হতাম, আমি যদি তার চোখে, সে আমার রাজ্যতে এলিগেশন এনেছে, আমি তার চোখে আঘাত করেছি। তো যদি আঘাত করেই থাকি, তো সেই সময় তাহলে তারা আমার নামে থানায় বা টিউনো মহোদয়ের কাছে বা কোর্টে আমার নামে অভিযোগ দায়ের করতো এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতো। আমি তাকে রুমে আটকিয়ে রেখেছি, এই অভিযোগটা আনা হয়েছে। তো রুমে আসলে যদি আটকিয়ে রাখি তাহলে আশেপাশের মানুষ জানবে এবং ভিডিওতে বলা হচ্ছে যে আহ, মেয়েটা মুমূর্ষু অবস্থায় ছিল, গলা দিয়ে রক্ত উঠছিল এবং আহ, তার এত করুণ পরিণতি যে আমি তালা দিয়ে রাখছি কেউ জানতে যাতে না পারে। তো পাশের বাড়ির ভাবির ফোন পেয়ে তারা উদ্ধার কার্য সম্পন্ন করে স্থানীয় লোকজনের সহায়তা। কিন্তু আমার কাছে যে তথ্য প্রমাণ এবং ভিডিও চিত্র আছে সেখানে তার উল্টো কথা বলে যে তারা সুস্থ শরীরে সম্পূর্ণ যখন আমার স্ত্রী ভিডিও বার্তা দিচ্ছে, আপনারা সবাই খেয়াল করে দেখবেন তার চোখে কি কোনো রকম প্রবলেম আছে। তারা বলছে উদ্ধার কার্য সম্পন্ন করার সময় তার চোখে এই সমস্যা ছিল। তাহলে তাই যদি হয়, রাতারাতি কিভাবে চোখটা সুন্দর হয়ে গেল? আমার প্রশ্ন এখানে। আরেকটা বিষয় হচ্ছে, তারা বলছে যে মেয়েটাকে তারা তুলে নিয়ে অত্যাচার সহ্য করতে না পেরে নিয়ে গেছে। কিন্তু আমার বাসা মালিক, আশেপাশের মানুষ, তারা তো বিষয়টা অবলোকন করেছে, দেখেছে এবং তাদের সামনে নিয়ে সাক্ষী রেখে আমি তাদেরকে পাঠিয়েছি। তো এই হচ্ছে মূল বিষয়। এবং তারা চাচ্ছে, আচ্ছা, এবার যে আমার একটা প্রশ্ন তারা চাচ্ছে যে আহ, এই সমস্ত করে মিডিয়ার মাধ্যমে আমার আত্মসম্মান ক্ষুণ্ণ করে তারপরে আহ, বিভিন্ন মিডিয়াতে আমাকে হুমকি দিয়ে একটা মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য একটা প্রচেষ্টা। এবং সে তো আপনার অনশনে বসে আপনার সংসারে আবার সে ফেরত আসতে চায়, এখন আপনি তাকে দিবেন। আমি তো তাকে আসলে, এই প্রশ্নটা তখনই হবে যখন আমি তাকে ট্যাগ করব। আমি তো তাকে ট্যাগই করিনি, তাহলে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমি তো তাকে ট্যাগই করিনি, আমি স্টিল নাও সে আমার ওয়াইফ, তাহলে আমি তো তাকে ট্যাগই করিনি। এবং আমি কিরণ মহোদয়ের সামনে আমি বলেছি যে আমি তো তাকে নিয়ে সংসার করতে চাচ্ছি, কিন্তু সবার সামনে আমার স্ত্রী বলেছে যে আমি আর সংসার করতে চাচ্ছি না। তাহলে আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো তাকে নিয়ে সংসার করছি। আপনি গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো ভিডিও করে রেখেছেন, হ্যাঁ, মানে এটা আপনার এভিডেন্স হিসেবে রেখেছেন। তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে আমার এর সাথে সংসার হবে না, মানে এই অবস্থা থেকে করেছিলেন নাকি আদার্স কোনো অবস্থান থেকে করেছিলেন? আদার্স বলতে এভিডেন্স গুলো আমার কাছে আছে। এটা লাস্ট কয়েক মাসের মধ্যে আমার মনে হয়েছে তার অস্বাভাবিক যে আচরণ এবং কথাবার্তা তার বাড়ির মানুষের সাথে, সে আমাকে আমার নামে যে অভিযোগটা দিয়েছে যে আমি তার সিম খুলে ফোন অফ করে রাখি,
তার সিমের নাম্বারটা দিয়ে কল সেন্টারে যে ডাটা আছে, কত সময় অ্যাক্টিভ এবং কতগুলো কলে কত ঘন্টা কথা হয়েছে, সেটা দেখলেই বোঝা যাবে যে আসলে আমি তার সিম অফ করে রাখছি। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল ভাই, সেটা হলো কি আপনার কাছে কি মনে হয় যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, তা না এসে হঠাৎ করে আপনার কাছে, কারণ কি একটা স্বামীর সংসার, হ্যাঁ। তারও তো একটা বাচ্চা হয়েছে, সে তো চাইলেই একটা লোক তাকে বিয়ে করবে, একটা না না, বললো যে একটা বাচ্চা না না, চাইলে নাই। আমার আপনার কাছে কি এরকম মনে হচ্ছে যে তাকে অন্য কেউ বড় কিছু আশা দেখাচ্ছে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এটা অবশ্যই মনে হচ্ছে, এটা তাকে বড় কেউ আশা দেখাচ্ছে, এবং আমার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে পারলে আসলে তার ক্ষেত্রে সুবিধা হয়। এটা আমার অনেক আগের থেকে মনে হচ্ছে। মেইলটা আমরা